बताओ क्या जानना है तुम्हें। 20 साल बाद की जिंदगी। প্রিয় বন্ধুরা, সিনেমার শুরুতে 2019 সালে সিয়ন নামের একটি মেয়েকে দেখানো হয় যে তার অসুস্থ মাকে দেখার জন্য বাড়িতে ফিরে আসছিল। এদের পারিবারিক বন্ধু সংঘু, যার একটি নিজস্ব স্ট্রবেরি ফার্ম রয়েছে, সে সিয়নকে আনার জন্য স্টেশনে যাচ্ছিল। ঘরে পৌঁছানোর পর সিয়নের মনে হলো সে তার মোবাইলটা স্টেশনেই ফেলে এসেছে। তারপরে সে ঘরে থাকা পুরনো একটি ল্যান্ডলাইন চালু করে সেই নাম্বার থেকে তার মোবাইলে ফোন করলো। অন্য প্রান্ত থেকে তার ফোনটা একজন মহিলা ধরেছিল। সে তখন তার ঠিকানা জানতে চাইল। তার ফলে সে ওই ঠিকানায় গিয়ে তার ফোনটা পুনরায় নিয়ে আসতে পারে। পরিবর্তে সেই মহিলাটি সিয়নের থেকে টাকা পয়সা চেয়ে বসে। তারপরে সিয়ন কিছু বলতে যাবে, ঠিক তখনই লাইনটা কেটে যায়। তারপর দ্বিতীয়বার যখন সিয়ন সেই নাম্বারে ফোন করলো, তখন ফোনটি সুইচ অফ বলছিল। কিছুক্ষণ পর এই পুরনো ফোনে ইয়াংসুক নামের একটা মেয়ের আবার ফোন আসে। ইয়াংসুক একে ফোন করে বলে, তুমি ঠিকই বলেছিলে, আমার মা সত্যি খুব খারাপ। সিয়ন তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ফোন করেছো আর কার সাথে কথা বলতে চাইছো? তারপরে ইয়াংসুক তাকে জিজ্ঞাসা করে, এটা কি সুনি স্টোরের নাম্বার নয়? সিয়ন তাকে বলে, তুমি রং নাম্বারে ফোন করেছো। এটা শোনার পরে ইয়াংসুক সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয়। পরের দিন সে তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে চলে যায়। সেখানে আমরা জানতে পারি এর মায়ের খুব গুরুতর অসুখ করেছে, সে আর বেশি দিন বাঁচতে পারবে না। সিয়নের মা তাকে বলে, আমি মরে যাওয়ার পরে তুমি আমার দেহটাকে তোমার বাবার মৃতদেহের পাশে কবর দিতে পারবে? এটা শোনার পরে সিয়ন খুব রেগে যায় এবং সে তার মাকে বলে, তোমার কোনো যোগ্যতাই নেই বাবার কবরের পাশে শুয়ে থাকার। আসল ব্যাপারটা হলো, ছোটবেলায় সিয়ন তার বাবাকে হারিয়ে ফেলেছিল আর এর জন্য তার মা সম্পূর্ণভাবে দায়ী ছিল। সেই জন্য সে ছোটবেলা থেকে তার মাকে পছন্দ করত না। এরপর সে হসপিটাল থেকে বেরিয়ে সোজা তার বাবার কবরের কাছে চলে গেল। সেখানে গিয়ে জানা যায় তার বাবার অ্যাকচুয়াল মৃত্যু হয়েছিল 27 নভেম্বর 1999 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 20 বছর আগে। সিয়ন ঘরে চলে আসার পরে পুনরায় তার ফোনে ইয়াংসুকের একটা ফোন আসে এবং সে তাকে আবারও জিজ্ঞাসা করে, এটা কি সুনির স্টোরের নাম্বার? এবং তার সাথে তার নিজের ঠিকানাটাও ফোনে বলে। এইটা শোনার পরে সিয়ং পুরো অবাক হয়ে যায়, কারণ সেই ঠিকানাটা ছিল তার নিজেরই ঘরের ঠিকানা, যেখানে সিয়ং বর্তমানে বসবাস করছে। সিয়ং ইয়াংসুককে কিছু জিজ্ঞাসা করবে, হঠাৎ করে তখনই লাইনটা কেটে যায়। এর পরের সিনে দেখানো হয় সিয়ং যখন ঘুমাচ্ছিল তখনই হঠাৎ করে কিছু পড়ার আওয়াজ হয়। সিয়ংয়ের ঘুম ভেঙে অনুসন্ধান করতে গিয়ে দেখতে পায় তাদের ফ্যামিলি ফটো অ্যালবামটি দেয়াল থেকে খসে মেঝেতে পড়ে গিয়েছিল। তখন সেই অ্যালবামটি তুলে সে পুনরায় একই জায়গায় রাখার চেষ্টা করছিল এবং সেটা করতে গিয়ে সে দেখতে পায় দেওয়ালের ওপারে ফাঁকা, আর সেই জায়গা থেকে বেসমেন্টে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছিল। সিয়ং একটি টর্চ নিয়ে ভয়ে ভয়ে সেই বেসমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল। সেখানে গিয়ে সে দেখতে পেল ইয়াংসুকের একটা ডায়েরি এবং একটা ছবি পড়ে আছে, যেখানে একটা ডেট লেখা ছিল, সেটা হলো 26 নভেম্বর 1999, অর্থাৎ সিয়ংয়ের বাবার মৃত্যুর ঠিক একদিন আগের। সিয়ং পরের দিন তাদের পারিবারিক বন্ধু সংঘুর কাছে ইয়াংসুকের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এই কথা শুনে সংঘু তাকে বলে, অনেক দিন আগে ইয়াংসুক তার সৎ মায়ের সাথে এই বাড়িতে বসবাস করত। ইয়াংসুক খুব ভালো মেয়ে ছিল এবং ওর মা হয়তো তন্ত্র সাধনা করত, একজন তান্ত্রিক ছিল। এই বলে সে ওখান থেকে বেরিয়ে গেল। সিয়ং ওখান থেকে চলে আসার সময় সেই স্টোরটা খেয়াল করে, যার জন্য ইয়াংসুক তাকে বারবার ফোন করছিল, কিন্তু অদ্ভুতভাবে এই ফোনটা বারবার সিয়ংয়ের কাছেই চলে আসছিল। এটা কেন ঘটছিল এই বিষয়ে আমরা ধীরে ধীরে ভিডিওতে জানতে পারবো। আপাতত এইটুকু জেনে রাখুন, এখান থেকে এবার দুটো টাইমলাইন দেখানো হবে। একটা হলো ইয়াংসুকের, যেটা 1999 সালের ঘটনা, এবং আরেকটি হলো সিয়ংয়ের, যেটা বর্তমান সময় অর্থাৎ 2019 সালের ঘটনা। বাড়ি ফেরার পরে রাতে পুনরায় সিয়ংয়ের কাছে ইয়াংসুকের ফোন আসে এবং সে তাকে বলল, আমার মা আমাকে পুড়িয়ে মেরে ফেলে দেবে, দয়া করে আমাকে সাহায্য করো। আর তখনই হঠাৎ তার ঘরের বেসমেন্ট থেকে ধোঁয়া বের হওয়া শুরু হলো। এটা এই কারণেই হচ্ছিল, অতীতে ইয়াংসুকের মা ইয়াংসুককে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। পরের দিন ইয়াংসুক পুনরায় সিয়ংকে ফোন করলো। এইবার সিয়ং ইয়াংসুককে বলল, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি 2019 সাল থেকে কথা বলছি আর বর্তমানে আমি একই ঘরে থাকছি। এখান থেকে আমি তোমার ডায়েরি এবং ছবি দেখতে পেয়েছি। এই কথাগুলো শোনার পর ইয়াংসুকের মনে হলো সে তার সাথে মজা করছে এবং সে ফোনটা কেটে দিতে যাচ্ছিল,
তখনই সিয়ন ইন্টারনেট চেক করে তাকে বলল আজকের ডেটে একটা প্লেন ক্র্যাশ করবে, আর যদি এটা ঘটে তাহলে তুমি নিশ্চিত থেকো আমি সত্যি কথাই বলছি। এর পরের সিনে ইয়াংশুক এবং তার মাকে দেখানো হয়েছে, যেখানে তার মা তাকে বন্দি করেই রেখেছে ঘরে এবং খাওয়ার জন্য তাকে উল্টোপাল্টা জিনিস দিয়েছে। তার মা তাকে বলছে আমরা দ্রুত এই ঘরটা ছেড়ে চলে যাব এবং তুমিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এখানে একটা জিনিস আমরা জানতে পারি, ইয়াংশুক কিছুদিনের জন্য পাগলা গারদে অর্থাৎ মানসিক চিকিৎসালয়ে ভর্তি ছিল, কারণ মাঝে মধ্যেই এর মস্তিষ্কের বিকৃতি ঘটে যায়। তখনই হঠাৎ ইয়াংশুকের দৃষ্টি টিভি চ্যানেলে চলে যায়। সেখানে একটা প্লেন ক্র্যাশের ঘটনা সংবাদে বলছিল। তখনই ইয়াংশুক বুঝে গিয়েছিল সিয়ং যা যা বলেছে সে ঠিকই বলেছে। এরপর থেকে ইয়াংশুক এবং সিয়ংয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে ফোনে কথাবার্তা চলেই যাচ্ছিল এবং নিজেদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিল। বিভিন্ন কথাবার্তার মধ্যে দিয়ে একসময় সিয়ং ইয়াংসিককে বলল আমিও ছোটবেলায় আমার বাবাকে হারিয়ে ফেলেছিলাম এবং যার জন্য আমার মা সম্পূর্ণভাবে দায়ী ছিল। এই কারণের জন্য সে তার মাকে একদম পছন্দ করে না। এই কথা শুনে ইয়াংশুকও বলল আমারও আমার মাকে একদম পছন্দ নয়, সে ভাবে আমি হয়তো পাগল, এই জন্য আমাকে কারোর সাথে মেলামেশা করতে দেয় না। এর পরের সিনে দেখানো হয় 1999 সালে 8 বছরের ছোট্ট সিয়ন তার মা বাবার সাথে এই ঘরটাকে কেনার জন্য এখানে এসেছে। ইয়াংশুকের মা তাদেরকে সেই ঘরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিল। তখনই ইয়াংশুক ঘর থেকে চুপিসারে বেরিয়ে তাদেরকে দেখে ফেলেছিল এবং ঘরে গিয়ে 2019 সালের সেই সিয়ংকে ফোন করে বলে দেয় সবকিছু। সিয়ং তার বাবার কণ্ঠস্বর শুনে একদম ইমোশনাল হয়ে পড়েছিল। ইয়াংশুক তাকে বলে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে এবং তোমার বাবা আবারও তোমার কাছে ফিরে আসবে। পরের দিন ইয়াংশুক তার মায়ের থেকে লুকিয়ে কোনোভাবে ঘর থেকে বেরিয়ে সিয়ংয়ের বাড়িতে চলে আসে। আর আজকের ছিল সেই দিন যেই দিনে আগুন লাগার কারণে সিয়ংয়ের বাবা মরে গিয়েছিল। ঘরে আগুন ছড়িয়ে যাওয়ার পূর্বেই ইয়াংশুক দ্রুত সেই রান্নাঘরে ঢুকে গ্যাসটাকে বন্ধ করে দেয়, আর এইভাবে এই দুর্ঘটনাটা এড়ানো সম্ভব হয়েছিল। এমনটা হওয়ার সঙ্গে সঙ্গে 2019 সালে সিয়ংয়ের আশেপাশের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তার বাবা সম্পূর্ণ জীবিত আছে। আর এটা দেখা মাত্রই সিয়ং খুব ইমোশনাল হয়ে পড়ে এবং বাবাকে জড়িয়ে ধরে। ইয়াংশুকের এমন কর্মকাণ্ডের জন্য সিয়ংয়ের পুরো ফিউচারটাই বদলে গেল। এই জন্য সে তাকে ফোন করে অনেক ধন্যবাদ জানালো। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইয়াংশুকের মা ইয়াংশুকের উপরে কোনো এক ধরনের কালো জাদু প্রয়োগ করছিল, যার ফলে ইয়াংশুকের খুব কষ্ট হচ্ছিল। অন্যদিকে সিয়ং ইন্টারনেটে ইয়াংশুকের ব্যাপারে খোঁজ খবর করছিল এবং সে জানতে পারল আজকের দিনেই তার মা তাকে মেরে ফেলবে। তখনই হঠাৎ ইয়াংশুক সিয়ংকে ফোন করে। ফোন ধরে সিয়ং তাকে বলে দেয় আজকের রাতেই তোমার মা তোমাকে মেরে ফেলবে। এইটা শোনার পর ইয়াংশুকের তো কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তারপরেও সে ঘরে একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ল। আর কিছুক্ষণ পরেই তার মা একটা ছুরি নিয়ে এসে ঘুমন্ত মেয়ের ওপরে চালিয়ে দেয়। কিন্তু তখনই সে দেখতে পায় খাটের ওপরে টেডি বিয়ার রাখা ছিল। এটা দেখে ইয়াংশুক বাইরে আসে এবং তার মাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন মারতে চাইছো? এই কথা শুনে তার মা তাকে বলল আমি তোমার ভবিষ্যৎ দেখে ফেলেছি, পরবর্তী ক্ষেত্রে বড় হয়ে তুমি অনেক মানুষকে হত্যা করবে। এইটা শুনে ইয়াংশুক হাসতে শুরু করে দিল এবং সে বলল হয়তো তোমার ভবিষ্যৎবাণী সঠিক, আর এইটার শুরু হবে তোমার থেকে। এই কথা বলে সে দ্রুত সেই ছুরিটা নিয়ে তার মায়ের বুকে বসিয়ে দিল। মা তৎক্ষণাৎ সেখানেই মারা গেল। আর এর ফলে পরবর্তী ক্ষেত্রে ফিউচারে অনেক পরিবর্তন ঘটে যাবে। এছাড়া 2019 সালে ইয়াংশুকও হয়তো বেঁচে থাকতে পারে। মাকে হত্যা করার পরে ইয়াংশুকের মন বেশ হালকা লাগছিল। এই প্রথমবার সে বাইরে সম্পূর্ণ স্বাধীনভাবে ঘুরে ফিরে নিজের শখ আহ্লাদ পূরণ করছিল। অন্যদিকে 2019 সালে সিয়ংদের ফ্যামিলি ফ্রেন্ড সংঘু তাদের জন্য কিছু স্ট্রবেরি নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো। স্ট্রবেরি খাওয়ার সময় সিয়ংয়ের জামাতে সেই স্ট্রবেরির রস একটু লেগে গিয়েছিল। এই কারণে তার জামায় একটা লাল রঙের চিহ্ন থেকে গিয়েছিল। অন্যদিকে 1999 সালের টাইমলাইনে দেখানো হয় সংঘু স্ট্রবেরি নিয়ে ইয়াংশুকদের বাড়িতে চলে আসে এবং সে যখনই স্ট্রবেরিগুলো ফ্রিজে রাখতে ফ্রিজের দরজা খুলল তখনই সে সেখানে ইয়াংশুকের মায়ের কাটা মৃতদেহের টুকরো দেখতে পেল, যেটা দেখা মাত্রই সে ভয়ে পুলিশকে ফোন করে। কিন্তু প্রত্যেকবারের মতোই ফোন সিয়ংয়ের কাছেই চলে যায়। এর অর্থ ইয়াংশুকের ফোন থেকে যেখানেই ফোন করা হোক না কেন সেটা সোজা চলে যায় 2019 সালের সিয়ংয়ের কাছে। এদিকে ইয়াংশুক দেখে ফেলে যে সংঘু তার মায়ের মৃতদেহ দেখে ফেলেছে, এই জন্য সে সংঘুকে সেখানেই মেরে ফেলে। এটা করা মাত্রই
2019 সালে সাংঘু সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং তারপরে সিয়ংয়ের জামায় পরে থাকা সেই লাল রংটাও আস্তে আস্তে মিলিয়ে যায়। এরপর সিয়ং সোজা তার মা বাবার কাছে গিয়ে সাংঘুর ব্যাপারে জিজ্ঞাসা করে। এটা শোনা মাত্র তার বাবা মা তাকে বলে, আমরা কোনো সাংঘু নামের লোককে চিনিই না। সে চিন্তান্বিত হয়ে সোজা থানায় চলে যায় এবং সেখানে গিয়ে সাংঘুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেখানে গিয়ে সে জানতে পারে সাংঘুর মৃত্যু আজ থেকে 20 বছর আগে হয়েছিল এবং অফিসার তাকে আরও বলে ইয়াংশুক নামের একজন মেয়ে তার নিজের মা এবং সাংঘুকে হত্যা করেছিল, এই জন্য ইয়াংশুক এখনও জেলেই বন্দি আছে। এইসব কথা শুনে সিয়ং কিছুই বুঝতে পারছিল না, বেশ অবাক লাগছিল তার। এরপর সে থানা থেকে সোজা সুন্নির স্টোরে চলে যায়। এটা ছিল সেই স্টোর যেখানে ইয়াংশুক বারবার ফোন করছিল, কিন্তু বারবার কোনোভাবে সেই ফোনটা সিয়ংয়ের কাছেই চলে যাচ্ছিল। সেখানে যাওয়ার পরে সুন্নি তাকে বলল, ইয়াংশুক একটা পাগল ধরনের মেয়ে ছিল। ছোটবেলায় একবার আমি তার সাথে একটা মজা করেছিলাম, তার জন্য সে আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ওই দিন যদি তার মা না এসে পড়তো তাহলে আমি হয়তো এতদিন মরেই যেতাম। এরপর সিয়ং যখন বাড়িতে ফিরে আসে তখন ইয়াংশুক তাকে আবার ফোন করেছিল। তখন সে রেগে গিয়ে ইয়াংশুককে বলল, তুমি তোমার মাকে এবং সাংঘুকে হত্যা করার জন্য তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে। এরপর ইয়াংশুক তাকে জিজ্ঞাসা করলো, আমি পুলিশের হাতে ধরা পড়লাম কিভাবে? এরপর সিয়ং তাকে বলল, আমি কোনো ক্রিমিনাল বা হত্যাকারীকে সাহায্য করতে পারবো না বলে ফোনটা কেটে দিল। এইটা শোনা মাত্রই ইয়াংশুক প্রচণ্ড রেগে গিয়েছিল এবং সে বসে বসে ভাবল, আমি সিয়ংয়ের বাবার প্রাণ বাঁচিয়ে দিয়েছি, আর যখন আমি বিপদে পড়লাম তখন সে আমাকে সাহায্য করবে না। এরপর দেখানো হয় 1999 সালে ছোট্ট সিয়ং তার বাবার সাথে ইয়াংশুকদের বাড়িতে এসেছে, কারণ ইয়াংশুকের মা ঘরটা বিক্রি করার জন্য যে রেজিস্ট্রি করার ব্যাপার থাকে সেই রেজিস্ট্রি অফিসে এখনো পৌঁছায়নি। ইয়াংশুক সিয়ং এবং তার বাবাকে দেখে খুব খুশি হয়েছিল, আর তখনই তার মাথায় একটা দুষ্টু প্ল্যান চলে আসলো সিয়ংয়ের থেকে তার বদলা নেওয়ার জন্য। অন্যদিকে 2019 সালে সিয়ংয়ের বাবা সিয়ংকে গাড়ি চালানো শেখাচ্ছিল, আর অন্যদিকে 1999 সালে ছোট্ট সিয়ংয়ের সামনে তার বাবাকে ইয়াংশুক মেরে ফেলে। আর 2019 সালে দেখানো হয় তার বাবা গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সিয়ং কিছুই করে উঠতে পারল না। তখনই সে বুঝতে পেরেছিল অন্যদিকে কি ঘটেছে। তখনই সে কাঁদতে কাঁদতে তার বাড়ি ফিরে আসে এবং এসে দেখে তার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। এটা এই কারণেই হয়েছিল কারণ 1999 সালে সেই ঘরটা আদৌ বিক্রিই হয়নি। এখানে সমস্ত পরিস্থিতি পুরো বদলে গিয়েছিল একমাত্র ফোনটা ছাড়া, এবং সেই ফোনটা এখনও চালু অবস্থায় আছে এবং মেঝেতে লেখা ছিল, দ্রুত ফোনটা তোলো, কারণ সিয়ং ইয়াংশুকের ফোন কোনোভাবেই ধরছিল না। আর তখনই আবার ইয়াংশুকের ফোন আসে সিয়ংয়ের কাছে। সিয়ং কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাবার সাথে কি করেছো? এই কথা শুনে ইয়াংশুক তাকে গালাগালি দিয়ে বলল যে আমার কথা শোনে না, আমি তার সাথে এমনটাই করি। এরপর সে আরও বলে, আর যদি তুমি আমার কথা না শোনো, আমার সামনে কিন্তু ছোট্ট সিয়ং দাঁড়িয়ে আছে, তাহলে ভেবে দেখো আমি এবারে ওর সাথে কি করতে পারি। এরপর সিয়ং বুদ্ধি খাটিয়ে তাকে এমন একটা জায়গায় ডাকলো প্রমাণ নেওয়ার জন্য যেখানে একটা বড় বিস্ফোরণ ঘটবে। ইয়াংশুক যখনই সেই জায়গায় চলে যায় প্রমাণ নেওয়ার জন্য, তখনই সেখানে একটা দারুণ বিস্ফোরণ ঘটে, কিন্তু সৌভাগ্যবশত ইয়াংশুক কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে আসে। ঘরে ফিরে এসে সে পুনরায় সিয়ংকে ফোন করে বলল, তুমি তো আমার পুরোপুরি ওপরে যাওয়ার টিকিট কনফার্ম করেই ফেলেছিলে, এবার যদি তুমি আমাকে সঠিক জায়গাটা না বলে দাও সেই চাকুটা অ্যাকচুয়ালি আছে কোথায়, তাহলে কিন্তু একটু পরে তোমার মাও এখানে আসবে, তাহলে ভেবে দেখো কি হতে পারে। এই ভয়ে সিয়ং দ্রুত থানায় যায়। থানায় গিয়ে সেখান থেকে তথ্য নিয়ে ইয়াংশুককে পুরো ডিটেলসটা বলে দেয় সেই চাকু সে পাবে কোথায়। এরপর ইয়াংশুক সেই চাকুটা দ্রুত সেখান থেকে এনে পুড়িয়ে নষ্ট করে ফেলে, ফলে তার জেলে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পুনরায় ভবিষ্যতে সিয়ংয়ের রিয়েলিটি বদলে যেতে থাকে। এরপর সে যখন ঘরে ফিরে আসে দেখলো সেই ঘরটা পুরো বদলে গিয়েছিল এবং সেই ঘরটা কিন্তু এখনও ইয়াংশুকেরই রয়েছে, কারণ তার জেল হয়নি, সেই জন্য সে সেই ঘরে এখনও থেকে গিয়েছিল। এখানে ফিরে এসে ঘরে ঢুকে সে অনেকগুলো ফ্রিজ দেখতে পেল। তখনই সে বুঝতে পারলো কি আছে এর মধ্যে, ফলে ভয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে এই ঘরের মধ্যেই 2019 সালের ইয়াংশুককে দেখানো হয়, যে নিজেকে নিজে 1999 সালে ফোন করে বলতে থাকে, আজকে তোমার মৃত্যু হতে পারে, এই জন্য তোমাকে খুব সাবধানেই থাকতে হবে। অন্যদিকে 1999 সালে সিয়ংয়ের মা থানায় গিয়ে সিয়ং এবং তার বাবা অর্থাৎ তার হাজব্যান্ডের মিসিং ডায়েরি করায়। এরপর একজন অফিসার এবং সিয়ংয়ের মা তাদেরকে খুঁজতে খুঁজতে ইয়াংশুকের বাড়িতে চলে আসে, কারণ সিয়ংয়ের মা জানতো তার বর এবং তার মেয়ে ঘর কেনার জন্য
এদের বাড়িতে আজকে আসার কথা ছিল। পুলিশ অফিসারটি তাদের দুজনের ব্যাপারে ইয়াংসুকের কাছে জিজ্ঞাসাবাদ করছিল। পুলিশ অফিসারের প্রশ্নে ইয়াংসুক তাদেরকে বলেছিল যে হ্যাঁ, তারা দুজনে এসেছিল, কিন্তু পরে তারা আবার ফিরেও গিয়েছিল। কিন্তু সিয়ং এর মা তার কথা শুনে একটু সন্দেহ প্রকাশ করেছিল, তাই সে পুরো ঘরের তল্লাশি শুরু করলো, কিন্তু তারা সেখানে কিছুই খুঁজে পেল না। অন্যদিকে 2019 সালে সিয়ং সেই ঘরে ফিরে আসে এবং সেই ফোনটিকে সে খুঁজতে থাকে। একটু খোঁজাখুঁজির পর সেটা বেসমেন্ট থেকে সে খুঁজে পেল। অন্যদিকে সিয়ং এর মা ইয়াংসুকের ফোন থেকে তাদের বাড়িতে ফোন করলো এইটা দেখার জন্য যে তার মেয়ে এবং বর বাড়িতে পৌঁছে যায়নি তো, কিন্তু এই ফোনটা প্রত্যেকবারের মতো সিয়ং এর কাছেই চলে যায়। সিয়ং ভয়ে ভয়ে তার মাকে বলল, দ্রুত তোমরা সেই ঘর থেকে বেরিয়ে এসো, না হলে ইয়াংসুক তোমাদেরকে মেরে ফেলবে। সিয়ং এর মা কিছু বুঝতে পারে তার আগেই হঠাৎ করে ইয়াংসুক সেই পুলিশ অফিসারটিকে তার সামনে মেরে ফেলে। এইটা দেখা মাত্রই সিয়ং এর মা নিজেকে একটা ঘরের মধ্যে লুকিয়ে বন্দি করে ফেলে, আর সেই ফোনটা তখনও তার হাতেই ছিল। অন্যদিকে 2019 সালে ইয়াংসুক তার ঘরে পৌঁছে সিয়ং এর ওপর অ্যাটাক করে বসে এবং সিয়ংকে সে বলল, ছোটবেলায় তোমার বাবা তোমার মায়ের কারণে মারা যায়নি, তুমি সেই গ্যাস অন করে রেখেছিলে এবং লোকজনের কাছে তুমি ভুল বলেছো যে এই কাজটা তোমার মা করেছে। ইয়াংসুক তাকে বলে, আমরা দুজনেই একদম পুরো মিথ্যেবাদী। এরপর তাদের দুজনের মধ্যে সাংঘাতিক মারাপিট বেঁধে যায়। এরপর সিয়ং ইয়াংসুকের হাত থেকে বাঁচার জন্য একটা রুমের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর দেখানো হয় দুটো টাইম লাইনে একই রকমের ঘটনা চলছিল। 1999 সালে ইয়াংসুক সিয়ং এর মাকে মারার চেষ্টা করছিল, অন্যদিকে 2019 সালে ইয়াংসুক সিয়ংকে মারার চেষ্টা করছিল। 1999 সালে দেখানো হয় কোনোভাবে ইয়াংসুক সিয়ং এর মাকে বাইরে বের করে আনে, আর তারপরে এই দুজনের মধ্যে খুব সাংঘাতিক মারপিট বেঁধে যায়, যেখানে সিয়ং এর মা তার মেয়েকে বাঁচানোর জন্য ইয়াংসুককে নিয়ে একদম উপর থেকে নিচে ঝাঁপ দেয়, যার ফলে পুনরায় রিয়েলিটি পরিবর্তন হতে থাকে এবং পুনরায় সেই বাড়িটা আবার পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়ে যায়। সিয়ং দ্রুত ছুটে গিয়ে হসপিটালে যায় তার মায়ের সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার মা এখানে নেই। তাই তার মনে হলো তার মা হয়তো আর জীবিত নেই। তাই মনের দুঃখে সে তার বাবার কবরের কাছে চলে আসে। তখনই তার মা সেখানে এসে সিয়ংকে বকাবকি শুরু করে দেয়, কারণ এর মোবাইলটা বন্ধ হয়ে পড়ে আছে। সিয়ং তার মাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ তার মা এখনো সত্যি জীবিত আছে, কিন্তু তার হাতে এবং গলায় একটা বড় কাটার দাগ আছে, যেটা হয়তো 1999 সালে ইয়াংসুকের সাথে যুদ্ধ করার সময় হয়ে গিয়েছিল, যে লড়াইয়ে তার মা কোনোভাবে বেঁচে গিয়েছিল। এরপর তারা দুজনে হাসতে হাসতে সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ দেখা যায় সিয়ং এর মা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল, আর এইখানেই এই সিনেমাটা শেষ হয়ে গেল। পোস্ট ক্রেডিট সিনে আমাদেরকে কিছু ঘটনা দেখানো হয়, যেখানে সিয়ং এর মা এবং ইয়াংসুকের লড়াইয়ের পর ইয়াংসুক রেলিং থেকে পড়ে যাওয়ার পরে এখনো বেঁচে ছিল। অর্থাৎ এর থেকে এটা বোঝা যায় যে এই সিনেমার পরবর্তী পার্ট নিশ্চয়ই বের হবে, এবং সেখানেই হয়তো আমরা জানতে পারবো কিভাবে এই ফোনটা ফিউচার এবং পাস্ট একসাথে কানেক্ট করছিল, এবং শেষে সিয়ং এর মা কিভাবে অদৃশ্য হয়ে গেল। অনেক প্রশ্ন থেকে গেল, যেগুলোর উত্তর এই সিনেমা দেখার পরেও কোনোভাবেই পাওয়া সম্ভব হয়নি। আশা করছি পার্ট 2তে সম্পূর্ণটা জানা যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।